আজকে যখন আমি দেখি তোফায়েল আহমদের মতো নেতাদেরকে অবমূল্যায়ন করা হয়, অপমান করা হয়, সংসদে তার জানাজা পড়তে দেওয়া হয় না, তখন শুধু দুঃখ নয়, আমার মধ্যে ক্ষোভ হয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমি নিন্দা জানাই, ক্ষোভ জানাই। পারলে আমাকে মেরে ফেলেন, গুলি করেন, পোলাপান দিয়ে মারেন। আপনারা যদি তোফায়েল আহমদকে সম্মান করতে না দেন, তাহলে কালকে যদি তোফায়েল আহমদের দলেরা ক্ষমতায় আসে, কে জানে আসবে না। 15 বছর তো আসতে পারেন নাই, ক্ষমতার কাছেও আসতে পারেন নাই। আজকে আপনি বিজয় হয়ে গেছেন বলে ভাববেন না এই বিজয় আপনি চিরদিন ধরে রাখবেন। আজকে আমরা কেন পারলাম না, কেন তোফায়েল আহমেদের জানাজা আমরা সংসদ ভবনে করলাম না? মেজর হাফিজ সাহেব, আপনি তো ভোলার লোক, আপনি তো এলাকার লোক, আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, আপনি জাতির সামনে কি জবাব দিবেন? আপনি উত্থান পতন কি আপনি জানেন না? আপনি তো উচিত ছিল ইনিশিয়েটিভ নেওয়ানো। সে একজন সংসদ সদস্য ছিল, ভুলে যান সবকিছু। আপনি পাকিস্তানের সঙ্গে সখ্য করতে পারেন, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসতে পারে, পাকিস্তান যেন আমাদের অত্যাচার করছিল, মারছিল, কাটছিল, সেই কথা ভুলে গেলেন। আর তোফায়েল আহমেদ তো আওয়ামী লীগের গত 5 বছরে আওয়ামী লীগের তো তার টিউনও তার কথা শুনতো না। তারপরে বলবো ঠিক আছে, আওয়ামী লীগের লোক হিসেবে আপনি তাকে কোন রকম গুরুত্ব দিয়েন না, কিন্তু তার মৃত্যু সংবাদ আপনি জাতীয় টেলিভিশনে বলছেন আওয়ামী লীগের নেতা। তোফায়েল আহমেদ যদি আওয়ামী লীগের নেতা হয়, তা বাংলাদেশের নেতা কে? আজকে আপনি ক্ষমতায় আছেন বলে আপনি বাংলাদেশ নেতা হয়ে গেছেন, কালকে আপনি কার নেতা হবেন? ওই দলের নেতাই তো হবেন। আজকে তোফায়েল আহমেদের মতো লোকদেরকে যদি আপনি সম্মান দেখাতে না পারেন, তাহলে তো বোঝা গেল আমরা যারা সম্মান দেখাচ্ছি না, সরকারি হোক আর যাই হোক, তারা আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নই। এটা তো প্রমাণ করে দিলেন গতকালকে। আজকে যারাই তোফায়েল আহমেদের মতো লোকদেরকে ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু দিবে না, তারা বাংলাদেশকে অস্বীকার করার চেষ্টা করছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছে। সেটা তো মেনে নেওয়া যাবে না। সাংঘাতিক চাঞ্চল্যকর খবর আমাদের সামনে। সেই চাঞ্চল্যকর খবরে বলা হচ্ছে যে তোফায়েল আহমেদের মৃত্যুর 1 মাস আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তার মৃত্যুর পরে ঢাকায় বর্ণাঢ্য কোনো জানাজা হয়নি, বিদায় জানানো হয়নি। ধানমন্ডিতে একটি মসজিদে নামাজের পর তার অনুসারীরা জয় বাংলা স্লোগান দেয় জানাজা নামাজের পর, এবং সেখান থেকে 6-7 জন গ্রেফতারের ঘটনা ঘটে, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। দেখো, তুমি তোফায়েল আহমেদ সাহেব সম্বন্ধে বলেছো যে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেছো। একটা জিনিস বললে আমার দৃষ্টতা হবে না, তোফায়েল আহমেদ কিন্তু পাকিস্তানের মধ্যে আন্দোলন করে সারা পাকিস্তানে আইয়ুব শাহীর পতন ঘটিয়েছিল। শুধু ইস্ট পাকিস্তানে না, আইয়ুব খান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তোফায়েল আহমেদ যে আন্দোলনটা শুরু করেছিল 69 সনে, সেই আন্দোলনে কিন্তু পাকিস্তান থেকেও জুলফিকার আলী ভুট্টো সমর্থন করেছিল। তোফায়েল আহমেদকে শুধু আওয়ামী লীগের নেতা হিসেবে দেখলে হবে না। তোফায়েল আহমেদরা এই দেশের তাদের কন্ট্রিবিউশন আছে। তোফায়েল আহমেদ, আসম রূপ, শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী, পরবর্তীতে জীবন তারা কে কি করেছে না করেছে সেটা দেখে লাভ নাই, কিন্তু তারা কিংবদন্তি ছিল, তারা হিরো ছিল। আইয়ুব খানের মতো একটা ফিল্ড মার্শালকে ক্ষমতার থেকে, পাকিস্তানের ক্ষমতা থেকে হটানোর জন্য এরা ছিল অগ্রনায়ক। তোফায়েল আহমদ 69-এর সে নেতা, যার কারণে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পেয়েছিল, যিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে জেল থেকে বের করে এনেছিলেন, এবং পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোকেও জেল থেকে, আইয়ুব খানের জেল থেকে বের করে আনা হয়েছিল। তখনও বাংলাদেশ চিন্তা ভাবনা কারো মাথায় ছিল না। কেউ ঘুণাক্ষরও চিন্তা করে নাই যে এই দেশটি একদিন বাংলাদেশ হবে। তারা সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 11 দফার আন্দোলন করে
আইয়ুব শাহীকে পতন ঘটিয়েছিল। তুফাইল আহমেদ ছিল সেই কাফেলার অন্যতম নেতা, বলা যায় 1 নম্বর নেতা। যেমন পরবর্তীতে আমরা দেখেছি এরশাদ পতন আন্দোলনে আমানুল্লাহ আমন ছিল প্রথম সারির নেতা। এরকম আমরা পরবর্তী 2024 সনে আমরা দেখেছি আমাদের নেতাদেরকে। এখন তুফাইল আহমেদ সাহেব মারা গেল, এই তুফাইল আহমেদ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে তোমরা হয়তো অনেকে জানো না। 75 সনে বাকশাল করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি তখন আমি আর্মি হেডকোয়ার্টারে চাকরি করি, সামরিক সচিবালয়, যেখানে অফিসারদের পোস্টিং প্রমোশন এগুলা করা হয়। তখন ওখানে আমরা চাকরি করতাম। আমরা জানতাম জেনারেল জিয়ার ডেজ ওয়ার কাউন্টেড, জেনারেল জিয়াকে সেনাবাহিনীতে রাখা হবে না। এই তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, এরা দুইজনে মিলে উনাকে চাকরিতে রেখেছিল। কিন্তু আপনারা গতকালকে যে কাজটি করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এই জিয়াউর রহমানকে বেঁচে থাকার পিছনে, চাকরিতে থাকার পিছনে, ডিপটি চিফ থাকার পিছনে ওনার অনেক অবদান আছে। কিন্তু আমার দুঃখ লেগেছে। আমি জামাতের বন্ধুদের বলবো, আপনি যদি আপনার প্রতিপক্ষের কাউকে সম্মান না দেখান, তাহলে প্রতিপক্ষ আপনাকে কেন সম্মান দেখাবে? এই গতকালকে আমরা 2 দিন আগে 30শে মে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করলাম। জিয়াউর রহমানকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছিল না? কই কিছু করতে পারছেন? শেখ হাসিনা বলেছে না, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল না? এই যে বারবার আমরা ভুল করি, যখন ইতিহাস আমাদেরকে ইতিহাসের সামনে দাঁড় করায়, প্রতিবারই আমরা ফেল করি, প্রতিবারই আমরা হেরে যাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই ধরনের কাজ করে নাই। তিনি কিন্তু গোলাম আজমকে বাংলাদেশে আসতে দিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিয়েছেন। তিনি প্রচুর যুদ্ধ অপরাধীকে ক্ষমা করেছেন, কিন্তু ওনাকে তো আমরা ক্ষমা করি নাই। এদেশের জনগণ বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু লোকেরা তাকে হত্যা করেছে, তাকে তো বাঁচিয়ে রাখে নাই। আজকে তোফায়েল আহমেদ, তার কাছে আমরা কোনো যায়ও নাই, তার সঙ্গে আমাদের কোনো নাই, কিন্তু তোফায়েল আহমেদ 69 গণ অভ্যুত্থানের সে নায়ককে, মহানায়ককে আপনাদের অবমূল্যায়ন করার সুযোগ নাই। তাহলে 24-এর মহানায়কদের অবস্থান কি হবে বুঝতেই পারছেন। এই যে হাদির কথা বললাম, হাদির মতো একটা মহানায়ক ঢাকা শহরে প্রকাশ্যে দিবালোকে হত্যা হলো। আজকে একটি মেয়েকে ধর্ষণ করার কারণে সবাই মিলে আমরা 15 দিনের মধ্যে শাস্তি কামনা করছি, এবং শাস্তি দিতে বাধ্য হবে সরকার যেভাবে হোক। কিন্তু তারপরে আমরা কিন্তু হাদির হত্যার বিচার এখন পর্যন্ত করাতে পারি নাই। 24-এর মহানায়কদের জন্য যদি 3 জনের মধ্যে হিসাব করতে হয়, হাদি একজন। তো শরীফুল ইসলাম হাদির হত্যার বিচার দিনের বেলায় প্রকাশ্যে, যার ভিডিও ফুটেজ আছে, যার নাম ধাম সব পাওয়া যাচ্ছে। এই যে তুমি বললাম মমতা ব্যানার্জি, ভারতের সাবেক মুখ্যমন্ত্রী, মুখ খুলেছেন। তিনি বলেছেন ভারতীয় সরকারের কাছে সে আছে। তাহলে বাংলাদেশ সরকার তো ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর তো সম্পর্ক আরো অনেক গভীর। তাহলে হাদির হত্যাকারীকে কেন বলা হচ্ছে না দেওয়ার জন্য? কেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে জানানো হচ্ছে না? কেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত 2 বার গিয়েছেন দিল্লিতে এবং ইন্ডিয়ার সঙ্গে দেখা করেছেন, তিনি কেন এই বিষয়টি সেখানে আলোচনা করেন নাই? 24-এর মহানায়কের হত্যার বিচার হচ্ছে না। এই যে কোশ্চেনগুলো আপনারা করতেছেন, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ককে আপনারা অবমূল্যায়ন করছেন।
আমি আমার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে বলবো, বাবারে এই দিন দিন না, 69-এর গণঅভ্যুত্থানে সেই হিরো তোফায়েল আহমেদের জানাজায় আজকে স্পিকার যায় না, তার জানাজা সংসদে হয় না। এতবার এমপি হওয়ার পরেও তোমার আমার জানাজা কি হবে বুঝতেই পারো 24-50 বছর পরে। 24-এর গণ আন্দোলন ইতিমধ্যে ইউনূস সাহেব ব্যর্থ করে দিয়ে উনি এখন পালিয়ে গেছেন প্যারিসে। এখন উনি ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন, বিশ্বকাপ খেলবেন। কিন্তু বাংলাদেশের বিপ্লবটাকে তো 12টা বাজিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশের বিপ্লবের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়ে গেছেন। উনি সংস্কারের নামে বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রেখে গেছেন। আগামী দিনে কি হবে? বিএনপি যদি সংস্কার গুলো না করে, কোন রাজনৈতিক দলের সাধ্য আছে এই সংস্কার গুলো করাতে বাধ্য করার? পারবে? আর যদি আপনি সেই পথে হাঁটেন, তাহলে পুলিশকে ক্ষমতাশালী করা, বিচার ব্যবস্থায় শক্তিশালী করা, তখন সবাই বলবে। দেশে তো আইন শৃঙ্খলা কেউ হাত তুলে নিতে পারবে না, বিশৃঙ্খল অবস্থা তো কেউ তুলে নিতে পারবে না। আজকে যদি কেউ আইন অমান্য করে, আজকে যদি কোনো শক্তি আইন হাতে তুলে নিতে চায়, তাহলে তো সবাই সরকারকে কঠিন হইতে বলবে, শক্ত হইতে বলবে। আজকে দেখেন না, তেলের দাম বৃদ্ধি নিয়ে আমরা যখন সরকারের শেষ পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করলো, মেনে নিয়েছি। এখন দেখেন তো 1 মাস না যেতে আবার তেলের দাম বাড়ায় দিল। আগামীতে এরকম আরো কাজ করবে, তখন কি করবেন আপনারা? আমি মনে করি জননেতা তোফায়েল আহমেদের প্রতি যে অসম্মান করা হয়েছে, জাতির প্রতি অসম্মান করা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান করা হয়েছে, 69-এর গণ আন্দোলনের প্রতি অশ্রদ্ধা করা হয়েছে। যে আইয়ুব শাহী পতন করে পাকিস্তানের সম্পূর্ণ পাকিস্তানে গণতন্ত্রের আভাস শুরু হয়েছিল, যার ফলাফলে 70 নির্বাচন হয়েছিল, যার কারণে ভুট্টোর মতো লোক পশ্চিম পাকিস্তানে প্রধানমন্ত্রী হয়েছিল, তার দল ক্ষমতায় গিয়েছিল পিপিপি। সে আন্দোলন যদি 69 সনে ঢাকা মহানগরীতে না হতো এই তোফায়েল আহমেদের নেতৃত্বে, তাহলে সেই 11 দফা আন্দোলন যদি না হতো, তাহলে আজকে তো এই বাংলাদেশ আমরা পেতাম না। এই পাকিস্তানও এখনো মার্শাল ল আধীনে থাকতাম আমরা। এখনো বাংলাদেশের মানুষদের উপরে পাকিস্তানের বুটের নিষ্পেষণ আমরা শুনতে হইতো। এখনো কি আলেম সমাজ পাকিস্তানে বুটের নিচে হাহাকার করে কাঁদছে না? এখনো কি পাকিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে? এখনো কি পাকিস্তানে গণতন্ত্র কায়েম হয়েছে? এখনো কি পাকিস্তানের সেনা বাহিনীদের মদ খাওয়া বন্ধ হয়েছে? এখনো তো যদি আমরা সেই তোফায়েল আহমেদরা সেদিন আইয়ুব শাহের পতন না ঘটাইতো, তাহলে এখনো তো পাকিস্তান থাকতো বাংলাদেশের উপরে। এখনো তো আমরা পাকিস্তানি আর্মির সেনাবাহিনীর বুটের নিচেই থাকতাম। আজকে তোফায়েল আহমেদরা আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই তোফায়েল আহমেদরা আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। তোফায়েল আহমেদ 69-এর সে 11 দফা আন্দোলনের প্রথম ডাকসু বিপি, যার নেতৃত্বে 11 দফা আন্দোলন হয়েছিল, যার নেতৃত্বে পাকিস্তানের দুর্দণ্ড প্রভাবশালী সামরিক জান্তা ফিল্ড মার্শাল আইয়ুব খানের পতন হয়েছিল। আজকে মেজর হাফিজ, দুর্ভাগ্য। আমরা আপনাকে নিয়ে গর্ব করতে চাই, আমরা আমাদের ব্রাদার অফিসার, সিনিয়র অফিসার, আমাদের প্লাটুন কমান্ডার, আমরা গর্ব করতে চাই আপনাকে নিয়ে, কিন্তু এত হীনমন্যতা কেন আপনার? আমি যতটুকু জানি জিয়া রহমানের সন্তানকে, উনাকে যারা এই টেলিফোন করেছে তারা সবাই নেগেটিভ টেলিফোন করেছে। তারা বলছে তোফায়েল আহমেদকে জানাজা না হতে হয়। একজনও যদি বলতো, তাহলে তারেক রহমান সাহেব জানাজা পড়ার অনুমতি দিতেন।
কিন্তু যাই হোক, আজকে তো দায় তারেক রহমান সাহেবের উপর পড়তাম। তোফায়েল আহমেদের জানাজা হলো না, তাতে কিছু আসে যায় না। তোফায়েল আহমেদ আরো আগে মারা দিতে পারতো। তোফায়েল আহমেদ বহুবার মরার সুযোগ হয়েছে, বহুবার মরতে পারতো। তোফায়েল আহমেদ তো বড় কথা না, বড় কথা হচ্ছে 69 অভ্যুত্থানের একজন মহানায়ককে আমরা অসম্মান করলাম।